এখন আমরা রয়েছি জয়পুরে। আজকে যাচ্ছি এখান থেকে সর্বপ্রথমে যাব আজমের শরীফ, তারপর পুষ্কর। সবাই বাসে বসে গেছে। এই যে আমাদের গাড়ির চালক মুকেশ রানাওয়াত, খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। কালকে আমাদের খুব ভালো নিয়ে গেছে, আর আশা করছি আজকেও আমরা ভালো ভালোই যাব। সবাই এসে গেছে, মোটামুটি সবাই বসে পড়েছে। রাজস্থান ট্যুরের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমরা ঘুরে দেখেছিলাম সুন্দর পিঙ্ক সিটি জয়পুর, আর আজ সকালে জয়পুর থেকে আমরা বেরিয়ে পড়েছি নতুন এক এক্সাইটিং জার্নিতে। আজকের রুট কিন্তু দারুণ। জয়পুর থেকে আমরা প্রথমে যাব পবিত্র আজমের শরীফ দরগা, তারপর ঘুরব শান্ত সুন্দর পুষ্কর লেক, আর দিনের শেষে পৌঁছে যাব রাজস্থানের গর্ব চিত্তরগড় ফোর্ট। জয়পুর শহরটা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে রাজস্থানের বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ। রাস্তার দুপাশে পাহাড়, মাঝে মাঝে ছোট গ্রাম, আর সেই সাথে রাজস্থানের শুষ্ক এলাকার কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আজমের পৌঁছানোর পর জানতে পারলাম বাস আর আগে যাবে না। আমরা চলে এসেছি আজমের। এখান থেকে 5 কিলোমিটার দূরে দাঁড় করিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা অটোতে করে চলতে গেলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে অনেকটা আগে রয়েছে আজমের শরীফ চিস্তি দরগার মুখ্য দ্বার। কিছুক্ষণ পথ চলার পর আমরা পৌঁছে গেলাম বিখ্যাত আজমের শরীফ দরগাতে। এখানে রয়েছে মহান সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। এটি ভারতের অন্যতম পবিত্র সুফি দরগা। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন দোয়া করতে, ধর্ম নির্বিশেষে। দরগার ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। এই দিদি চাদর চড়াবে আর পূজার সামগ্রী নিয়ে নিয়েছে, তার সাথে আমরাও অ্যাড হয়ে যাব। আর পূজার সামগ্রী আর চাদর, এটা পবিত্র স্থান শুধু মুসলিমদের জন্য নয়, সব ধর্মের লোকই এখানে আসতে পারে। যার মনে ভক্তি আছে, হ্যাঁ, সে যদি কোনো মনস্কামনা নিয়ে আসে সেটা কিন্তু পূরণ হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে বড় হাঁড়ি, এই যে নিচে কাঠগুলো রাখা আছে, এখান থেকে জ্বালানি দেওয়া হয়, আর হাঁড়িটা আছে উপরে। চলুন দেখা যাক। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এর মধ্যে টাকা পয়সা এবং খাদ্য সামগ্রী। इसमें खाना पकता है? हाँ, कब कितने दिन बाद पकता है? हफ्ते में 2 से 3 बार। 2 से 3 बार। कितने आदमी खा सकते हैं इसमें? इसमें एक बार में 4800 किलो बनता है। अच्छा, 4800 किलो खाना, 120 मतलब चावल पकता है, पूरा मीठा चावल रहता है। मीठा चावल। Sweet rice। तो खूबी दुर्लभ दर्शन। इसमें यूं 10 12 इंटू 10, 12 इंटू 10 इसका साइज है। আচ্ছা, এখানে গিয়ে রুজু করে, রুজু করছে সব এই জলে। যারা নামাজ আদা করবে তারা রুজু করে এই জলে, হাত মুখ ধোয়, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয় পবিত্র মনে, তারপরে সেই নামাজ পড়ে। এই যে সব আমরা গ্রুপ চলে এসেছি, হ্যাঁ, এখন পুজোর সামগ্রী নিয়ে। চলুন এবার আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি। ফাঁকা আছে একদম। আমরা এখন দরজার ভিতরে যাচ্ছি। চলে এসছি ভিতরে। अस्सलाम वालेकुम। ये हुजूर गरीब नवाज का दरबार है। ये हिंदुस्तान की सबसे बड़ी दरबार है। दरबार में गरीब नवाज को हिंदुस्तान में आए हुए 850 साल हो गए, और इनको प्यार से गरीब नवाज कहा जाता है। दरबार में जो भी मानता आप मानते हैं, इंशाअल्लाह वो ज़रूर पूरी होती है। और सरकार के अंदर यहाँ पे आप मन्नत मानेंगे,
तो हद से हद 6 महीने यहाँ का टाइम है। और आप ये दरबार में जितने लोगों से पूछोगे तो यहाँ पे आप देखेंगे कि इसमें से 90% मन्नत उतारने आए हैं और 10% मन्नत मांगने आए हैं। वो इंशाअल्लाह 6 महीने के अंदर उसी 90% के अंदर कन्वर्ट हो जाएंगे। और गरीब नवाज के अंदर ये मानता है जो यहाँ से मांगा जाता है खाली हाथ नहीं जाता है। এখন আমরা আজমেরে আন্নাসাগর লেকে দাঁড়িয়ে আছি। আর এই লেকে রয়েছে অসংখ্য পাখি। এ দেখুন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে ছুটে আসলো। হাজারে হাজারে পাখি এই খাবারের লোভে এখানে দৌড়ে আসে। আর এটা কিন্তু অনেক বড়, এর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জলরাশি দেখতে পাচ্ছেন। আর রয়েছে প্রচুর সংখ্যায় এই পরিযায়ী পাখি। আজমের থেকে খুব কাছেই রয়েছে শান্ত ও সুন্দর শহর পুষ্কর। আমাদের পরের গন্তব্য পুষ্কর লেক। আমরা এসে গেছি পুষ্কর। সামনে দেখতে পাচ্ছেন একটা নীল রঙের একটা বোর্ড লাগানো রয়েছে, শ্রী ব্রহ্মা মন্দির লেখা, নিচে সাবিত্রী মন্দির 0.5 কিলোমিটার। তো দুটো স্পটই এই রাস্তাতে রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। পুষ্করের সবচেয়ে বড় আকর্ষণ হলো ব্রহ্মা টেম্পল। এই মন্দিরটি বিশ্বের খুব কম ব্রহ্মা মন্দিরের মধ্যেও একটি। পুষ্করে এসে আমাদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। জয়পুর থেকে সমস্ত রান্নাবান্না করে নিয়ে এসছে, এখানে আমাদের পরিবেশন করা হচ্ছে খাবার দাবার। সবাই বসে গেছে। এখন বেলা 3:05 বাজে। আর আমরা খাওয়া দাওয়া সেরে এখন হাঁটছি এই পুষ্কর যাওয়ার রাস্তা ধরে। কিছুটা এগিয়ে গেলে পরে আমরা দেখতে পাবো পুষ্করের সে বিশাল হ্রদটা, মুখ্য ব্রহ্মঘাট। ওই দেখা যায় পুষ্কর। এখানে লাইন দিয়ে সব বসে যাচ্ছে, সব পুজো দিচ্ছে। আমরা এগিয়ে চলেছি জলাশয়ের কাছাকাছি। এই পবিত্র লেকের চারপাশে রয়েছে বহু ঘাট এবং অসংখ্য মন্দির। অনেকেই বিশ্বাস করেন এই লেকে স্নান করলে পাপ মোচন হয়। লেকের ধারে বসে থাকলে পুষ্করের শান্ত পরিবেশ সত্যিই মন ভরিয়ে দেয়। পুষ্কর ঘুরে আমরা আবার বাসে উঠে পড়লাম। এবার আমাদের গন্তব্য রাজস্থানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা চিত্তোরগড় ফোর্ট। জয়পুর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এই বিশাল দুর্গ। এটা ভারতের সবচেয়ে বড় দুর্গগুলোর মধ্যে একটি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দুর্গের সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে একটি হলো বিজয় স্তম্ভ। এই বিজয় স্তম্ভটি নির্মাণ করেছিলেন রানা কুম্ভ। প্রায় 9 তলা উচ্চতার এই টাওয়ারটি রাজপুতদের বীরত্বের প্রতীক। এই যে রানী পদ্মাবতী যেখানে জহর করেছিল সেই স্থান এখন গার্ডেন তৈরি হয়ে আছে। চিত্তোরগড় ফোর্টে ঢুকতেই বোঝা যায় কত বিশাল আর ঐতিহাসিক এই জায়গা। এক সময় এখানে রাজত্ব করতেন সাহসী রাজপুত রাজারা। সামনে হচ্ছে গোমুখ কুণ্ড। এরপর আমরা গেলাম দুর্গের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা
গোমুখ রিজার্ভার। এটি আসলে একটি প্রাচীন জলাধার, যা দুর্গের ভিতরে জলের প্রধান উৎস ছিল। পাহাড়ের ভিতর থেকে একটি ঝর্ণার মতো জল বেরিয়ে আসে আর সেটি পড়ে এই জলাধারে। এই জায়গার নাম হয়েছে গোমুখ, কারণ জলের উৎসটি দেখতে গরুর মুখের মতো। শত শত বছর আগে এই জলাধারই দুর্গের মানুষের পানীয় জল সরবরাহ করত। আজও এখানে পরিষ্কার জল দেখা যায় এবং অনেক দর্শনার্থী এই জায়গা দেখতে আসেন। চিত্তরগড় ফোর্টের ভিতরে আরও অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে। রানা কুম্ভ প্যালেস, পদ্মিনী প্যালেস, এই জায়গাগুলোর প্রতিটি রাজস্থানের গৌরবময় ইতিহাসের সাক্ষী। চিত্তরগড় দুর্গের ভিতরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির হল কুম্ভ শ্যাম টেম্পল। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মেবাড়ের বিখ্যাত রাজা রানা কুম্ভ। ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে তৈরি করা এই মন্দিরটি রাজপুত স্থাপত্য শৈলীর এক সুন্দর উদাহরণ। মন্দিরের দেওয়াল ও স্তম্ভে অসাধারণ খোদাই করা নকশা আজও সেই সময়ের শিল্পকলার সাক্ষ্য বহন করে। চিত্তরগড় দুর্গে আসা পর্যটকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। এটা হচ্ছে মীরাবাইয়ের মন্দির। এই মন্দিরের পাশে রয়েছে আরেকটি বিখ্যাত মন্দির, মীরাবাই টেম্পল। এই মন্দিরটি যুক্ত রয়েছে ভক্তি আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ সাধিকা মীরাবাইয়ের সঙ্গে। মীরাবাই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। ইতিহাস অনুযায়ী তিনি প্রায়ই এই মন্দিরে এসে শ্রীকৃষ্ণের আরাধনা করতেন এবং তার বিখ্যাত ভজন গাইতেন। আজও এই মন্দিরে দাঁড়ালে মনে হয় যেন সেই ভক্তি আর আধ্যাত্মিকতার আবহ এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। রাজস্থান ভ্রমণে চিত্তরগড় দুর্গের এই দুটি মন্দির সত্যি ইতিহাস ও ভক্তির এক অনন্য মিলন। এরপর আমরা গেলাম বিখ্যাত পদ্মিনী প্যালেস দেখতে। এই প্রাসাদটি জড়িয়ে আছে রাজস্থানের অন্যতম বিখ্যাত কিংবদন্তির সাথে, রানী পদ্মিনী বা পদ্মিনী দেবীর গল্প। প্রথম হচ্ছে আলাউদ্দিন খিলজি এটাকে অ্যাটাক করেছিল পদ্মিনীকে এখান থেকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য। এই ফোর্ট, চিত্তরগড় ফোর্ট, ওয়েল প্রোটেক্টেড ফোর্ট ছিল। ইন্ডিয়াতে যত ফোর্ট দেখবেন তার ভিতরে সব থেকে ওয়েল প্রোটেক্টেড ফোর্ট এইটা। আপনারা যখন রাস্তা দিয়ে আসলেন দেখলেন প্রতিটা 7খানা গেট পার হয়ে এসেছেন। 1 নম্বর, 2 নম্বর, চারিদিকে এরকম পরীক্ষা, মানে চারিদিকে এরকম পরীক্ষা খাড়া, দেখেছেন তো, ফোর্টের দিকে খাড়া, এবং প্রত্যেকটা গেট বন্ধ থাকতো এবং গেটের চারিপাশে পাঁচিলের ভিতরে ফুটো ফুটো আছে। হ্যাঁ, ফুটো ফুটো আছে। কথিত আছে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি রানী পদ্মিনীর সৌন্দর্যের কথা শুনে তাকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। তখন রাজা রতন সিং একটি বিশেষ ব্যবস্থায় সুলতানকে শুধুমাত্র আয়নায় রানী পদ্মিনীর প্রতিচ্ছবি দেখান। এই ঘটনার পরেই শুরু হয় চিত্তরগড় নিয়ে এক বড় যুদ্ধের ইতিহাস। আজও এই প্রাসাদের চারপাশে জলাশয় আর স্থাপত্য সেই কিংবদন্তির কথা মনে করিয়ে দেয়। জয় মা কালিকা, কালী মাতা কি জয়। তারপর আমরা গেলাম কালিকা মাতা টেম্পল। এটি দুর্গের ভিতরের একটি প্রাচীন গুরুত্বপূর্ণ মন্দির। অনেক ভক্ত এখানে দেবীর দর্শন করতে আসেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল পদ্মাবতীর একদম টপ ফ্লোরে। একটা বিশাল বড় স্পেস।
পুরো দিনটা ঘোরাঘুরি করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের হোটেলে। আজ রাতটা আমরা কাটাবো চিতোরগড় শহরেই। সত্যি বলতে ডে 2 ছিল ইতিহাস, আধ্যাত্মিকতা আর ভ্রমণের এক অসাধারণ মিশ্রণ। ওই যে চিতোরগড় ফোর্টের লাইটিংগুলো একটা রিজ লাইন চলে যাচ্ছে একদম পাহাড় উঁচু দিয়ে, মনে হচ্ছে যেন কোনো অন্য জগতে চলে এসেছে। চিতোরগড়ের সেরা হোটেল, হোটেল পদ্মাবতী। এই এত সুন্দর সব টেবিল লাগানো রয়েছে, এখানে বসে ডিনার করতে করতে বাইরের দৃশ্য উপভোগ করা যায়। অপূর্ব অপূর্ব জায়গা। ডোরটা দেখুন কত সুন্দর, আর ডাইনিং টেবিলের ডিজাইনটা দেখুন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এক্সিলেন্ট। কত সুন্দর সব সোফা লাগানো, সামনে টেবিল। এই যে সুন্দর একটা ওয়াল পেন্টিং রয়েছে, পুরো রাজকীয় পরিবেশ, রাজকীয়। আমাদের রুমটা দেখাচ্ছি P23, পুরো আধুনিক লক আছে, এটা সেন্সর লাগানো আছে, কার্ড টাচ করে খুলতে হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। সামনে বিশাল বড় একটা স্পেস, তার মাঝখানে রয়েছে বেড, দুপাশে পরের ভিডিওতে আবার দেখা হবে এই রাজস্থান ট্যুরের ডে 3 নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সেফ ট্রাভেল করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, কারণ রাজস্থান ট্যুরের আরও অনেক এক্সাইটিং এপিসোড সামনে আসছে।